আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান ঢাকা। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল 6 দিন ধরে অচল থাকায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ও গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। গ্যাসের চাপ কম থাকায় প্রভাব পড়ছে সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের ওপর। পাশাপাশি গ্যাস নির্ভর শিল্প কারখানাগুলোও উৎপাদন স্বাভাবিক রাখতে পারছে না। বেশিরভাগ স্টেশনে সিএনজি সরবরাহ বন্ধ থাকছে দিনের বেলায়। 6 থেকে 8 ঘন্টা অপেক্ষার পর কোনো কোনো স্টেশনে মিলছে অল্প পরিমাণ গ্যাস। চালকরা বলছেন দীর্ঘ অপেক্ষায় তাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সামনের সপ্তাহে গ্যাস সংকট কিছুটা কমে আসবে। দর্শক, গ্যাস সংকটের বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, কি পরিস্থিতি পাম্পগুলোর এবং সংকট নিরসনে কোনো আশার বাণী শুনতে পাচ্ছেন কিনা জানান। নুসরাত, আমরা সকাল থেকে রাজধানীর মহাখালী তেজগাঁয়ের বিভিন্ন পাম্প পরিদর্শন করেছি। পাম্পগুলোতে এসে আমরা দেখেছি যে গাড়ির দীর্ঘ সারি, কিন্তু তারা কোনো গ্যাস পাচ্ছে না। গ্যাসের সংকট, এখানে বেশিরভাগ পাম্পই বন্ধ, অচল পড়ে আছে। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও চালকরা গ্যাস পাচ্ছে না, ফলে তাদের যে প্রতিদিনের কার্যক্রম তারা বেশিরভাগ সময় এই স্টেশনগুলোতে কাটাচ্ছে। তাদের এর প্রভাব পড়েছে তাদের আয় রোজগারে। তারা বলছেন এই যে সমস্যা, এই সমস্যা কবে নাগাদ কাটবে সে বিষয়ে তারা কোনো সদুত্তর পাচ্ছে না। আমরা জানি যে মহেশখালীতে যে দুটি টার্মিনাল সমস্যা হয়েছে, সেই দুটি টার্মিনালের কাজ চলমান। এই টার্মিনাল দুটিতে বিভিন্ন দেশের থেকে বিশেষজ্ঞ এনে কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি প্রতিমন্ত্রী যেহেতু বলেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে এই যে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। আমরা এখন কথা বলবো এই যে টার্মিনালে যারা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন সেই চালকদের সাথে। আপনারা কতক্ষণ যাবত অপেক্ষা করছেন এবং আপনারা কি গ্যাস পেয়েছেন কিনা? আমি ভোরে 5টায় এসে দাঁড়াইছি লাইনে, এখনো প্রায় 70 থেকে 72টা গাড়ির পেছনে আছি, এখনো পাই নেই। আপনি কখন? আমি পুরো 5টায় না গ্যাস পাই নাই, এখনো 20-50টা গাড়ির পিছনে আছি। আমি সকাল 4টায় এসেছি, এখন পর্যন্ত গ্যাস পাইনি। পাম্পের খুব কাছাকাছি আসার মুহূর্তে 4-5টা গাড়ি থাকতে আমি এখন দাঁড়াই আছি। তখন গ্যাস পাম্প বন্ধ করে দিয়েছে, বলছে লাইনে গ্যাস নেই, তাই আমি গ্যাস নিতে পারি। নুসরাত, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চালকরা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছে, কিন্তু তারা গ্যাস পাচ্ছে না। আবার কিছু চালক বলেছে যে তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পরে যখন গ্যাস পায় সেই গ্যাসের পরিমাণ খুবই কম, 50 থেকে 60 টাকা, সর্বোচ্চ 100 টাকার মতো গ্যাস পায় তারা। এই গ্যাস পাওয়ার পর এই পরিমাণ গ্যাস দিয়ে তারা কিভাবে তাদের পরিবহন, বিশেষ করে যারা রাইড শেয়ার করে তারা বেশি দুর্দশার মধ্যে পড়েছে। সরকার যে দ্রুত এই টার্মিনাল দুটির যে ত্রুটি সমাধানের চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া গতকালকে নুসরাত আপনাকে জানিয়ে রাখি যে সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন যে মিটিং করেছে, তাদের 30 তারিখে, এই মাসের 30 তারিখে যে তাদের ধর্মঘট হওয়ার কথা ছিল, সেই ধর্মঘট তারা প্রত্যাহার করেছে। তারা সরকারকে আগস্টের 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে। তারা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য যে তাদের 8 টাকা কমিশন, সেটাকে বাড়িয়ে 13 টাকা 96 পয়সা করার দাবি করেছে এবং অতি দ্রুত সরকারকে এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য তারা চাপ প্রয়োগ করবে বলে জানিয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে। নুসরাত, ধন্যবাদ। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, গ্যাস সংকটের জন্য গ্যাস চালিত যানবাহনের ভাড়া কি বেড়েছে এবং কি বলছেন চালক ও যাত্রীরা? নুসরাত, আমি এই মুহূর্তে আছি একটি সিএনজি স্টেশন পাম্পে। আমরা যেটি দেখেছি যে এখানে সকাল থেকে দীর্ঘ লাইন, সকাল বলতে কি সারাদিনই সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন থাকে, কারণ এখানে যেটি আমরা দেখেছি যে গ্যাসের প্রেশার নেই এবং সেই গ্যাসের প্রেশার ঠিক মতো না থাকার কারণে সিএনজি যে গাড়িগুলো এখানে আসছে সেগুলোতে ঠিক মতো প্রেশার পাচ্ছে না এবং প্রেশার না পাওয়ার কারণেই আসলে তাদেরকে দিনের বিভিন্ন সময় তাদেরকে এই সিএনজি স্টেশনে আসতে হচ্ছে, কারণ প্রতিবারই তাদেরকে যে পরিমাণ চাহিদা একটি
পরিবহনের জন্য যদি 500-600 টাকার একটি প্রাইভেট কারে গ্যাস যোগে, সেখানে এখানে গ্যাস পাচ্ছে তারা 100-150 টাকার গ্যাস। সুতরাং দিনের মধ্যে তাদেরকে 2-3 বার গ্যাস দিতে আসতে হয় এবং এ নিয়ে তাদেরকে বিড়ম্বনায় পড়তে এবং তার ভোগান্তিতে রয়েছেন এরা। আমরা গ্যাস বিষয়টিকে নিয়ে আমরা সিএনজি স্টেশন পাম্পের মালিকদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আসলে তারা গ্যাস পাচ্ছেন না, যার কারণে তারা ঠিকমতো গ্যাস সরবরাহ করতে পারছেন না। তো আপনাকে যদি দেখি যে এই যে পাম্পগুলো, সে পাম্পে দীর্ঘ লাইন রয়েছে এবং এই লাইন নিয়েই তারা আসলে ভোগান্তি নিয়েই তারা গ্যাস দিচ্ছেন দিনের বিভিন্ন সময়। এবং আমরা যেটি দেখেছি যে সিএনজি পাম্পগুলোতে সারা দিনই ভিড় লেগে আছে বিভিন্ন প্রাইভেট কার, বাস সহ বিভিন্ন পরিবহনগুলোতে। এবং তা আমরা সিএনজি পাম্পগুলো তাদের প্রেশার উঠাচ্ছেন, আবার প্রেশার উঠানোর পরে গ্যাস দিচ্ছেন, আবার বন্ধ রাখছেন। এই যে যাত্রীদের, এই যে যারা প্রাইভেট কার চালক এবং বাস চালক, তারা এই নিয়ে ভীষণ ভোগান্তিতে রয়েছেন। এবং তারা যেটি বলছেন যে তারা বলছেন যে এই যে সীমিত, তাদের কিন্তু ভাড়া বাড়েনি। তারা যেইভাবে তারা যাত্রীদেরকে তারা পরিবহন করতেন সেই ভাড়া কিন্তু তাদেরকে সেইভাবেই তারা ভাড়া দিচ্ছেন, কিন্তু এখানে যেটি হচ্ছে যে তাদেরকে বাড়তি লোকসানে পড়তে হচ্ছে। কারণ ভাড়া বেশি তো তারা বাড়াতে পারছেন না, কিন্তু তাদেরকে কিন্তু এই যে অর্থনৈতিকভাবে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারণ দিনে 3-4 বার গ্যাস দিতে এসে তাদেরকে যে সময় বিড়ম্বনা হচ্ছে, সেটি একদিকে বিড়ম্বনা হচ্ছে, পাশাপাশি তারা বাড়তি ভাড়া চাইতে গেলেও যারা গ্রাহক বিশেষ করে পরিবহনে উঠেন তারা কিন্তু বেশি ভাড়া দিচ্ছে না। তো এই জিনিসগুলো নিয়েও কিন্তু পরিবহন চালকদের সাথে এবং যাত্রীদের সাথে মাঝে মাঝে তাদের মধ্যে কথাবার্তা হয়। যদিও এখনো পর্যন্ত আমরা ভাড়া বাড়ানোর বিষয়টি এখনো আমরা কোনো অভিযোগ পাইনি। তবে আপনাকে একটা নুসরাত জানিয়ে রাখি যে শুধু যে এই যে সিএনজি স্টেশনগুলোতে এই সমস্যা তা কিন্তু না, সাভারের বাসাবাড়িতেও কিন্তু বিগত 1 মাস ধরে গ্যাসের সমস্যা রয়েছে এবং সেই গ্যাসের সমস্যার কারণে ভীষণ দুর্ভোগে রয়েছেন এখানকার যারা বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত শ্রমিক থেকে শুরু করে সাভারের সব শ্রেণী পেশার মানুষ। মূলত গ্যাসের এই ভোগান্তির কারণে, গ্যাসের এই সংকটের কারণে সাভারের সিএনজি স্টেশনগুলো থেকে শুরু করে বাসাবাড়ির গ্যাস সংকট দেখা দিয়েছে। সিএনজি স্টেশনে গ্যাস সংকটের কারণে পরিবহনগুলো ঠিকমতো গ্যাস পাচ্ছে না, যার কারণে পরিবহনের যে চালকদের মধ্যে একটি অসন্তোষ রয়েছে, পাশাপাশি বাসাবাড়ি গ্রাহকদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। তো এই ব্যাপারে আমরা ধন্যবাদ। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ বঙ্গভবনে যাচ্ছেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সকাল 11টায় তার বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে। মোহাম্মদ হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি অফিস করলেও বঙ্গভবনে উঠবেন না, সংসদে স্পিকারের বাসভবনেই থাকবেন। শুক্রবার স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এর 2 দিন পর রোববার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে যান তিনি। এদিকে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে আজ সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল। কিছুক্ষণ পরেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল, ভোট গ্রহণের সময়সূচি এবং সংশ্লিষ্ট আনুষ্ঠানিক বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। গত 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধানের 50-এর 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর পর তা কার্যকর হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গড়ে উঠছে নতুন নতুন ভবন। এগুলোর অধিকাংশের ক্ষেত্রেই মানা হচ্ছে না আইন। পথচারীদের নিরাপত্তায় রাখা হচ্ছে না নিরাপত্তা বেষ্টনী ও সেফটি নেট। ফলে ইট, রড বা কংক্রিটের খণ্ড পড়ে ঘটছে হতাহতের ঘটনা। অথচ বিশেষজ্ঞরা বলছেন এসব দুর্ঘটনার বেশিরভাগই প্রতিরোধযোগ্য। শ্রমিকের নিরাপত্তা ও পথচারীদের সুরক্ষা নিয়ে ওয়ালিদ সিদ্দিকীর 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন 2য় পর্ব। এভাবেই মুহূর্তের মধ্যে আকাশ থেকে নেমে আসে মৃত্যু। নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট, রড কিংবা কংক্রিটের ভারী খণ্ড পড়ে চোখের পলকেই ঘটে দুর্ঘটনা। রাজধানী সহ বিভিন্ন শহরে এই দৃশ্য যেন নিত্যদিনের। আবার কোথাও কোথাও নিরাপত্তার নামে চলে প্রহসন। নিম্নমানের টিন, দুর্বল কাঠামো কিংবা ছেঁড়া সেফটি নেটে অনেকেই গড়েন দায়সারা বেষ্টনী। রাস্তা দিয়ে পথচারী যাচ্ছে আসতেছে, কখন কি পড়ে না পড়ে তা তো বলা যায় না।
তো অবশ্যই সেফটির দরকার আছে অবশ্যই। ওই যে পাতগুলা রেখে দিছে দেখছেন, এর যে একটা মানুষের শরীরে পড়ে, যে মরবে তার যাবে। তা আমরা যে পথচারী মারা যাচ্ছি তাদের তো ওই দিক দিয়ে কোনো খেয়ালই নেই। 6 তলা পর্যন্ত হয়ে গেছে ওদের, ঠিক আছে, তারা কোনো পদক্ষেপ নিতেছে না, কোনো দিয়ে এগুলো ডাকতেছে না। এই যে দেখেন সব বাইরে রয়েছে। অথচ ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী নির্মাণ কাজ চলাকালে শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী, সুরক্ষা নেট, সতর্কীকরণ সাইনবোর্ড এবং পথচারীদের জন্য নিরাপদ বিকল্প পথ নিশ্চিত করা বাধ্যতামূলক। নগর উন্নয়ন কর্মী ব্যারিস্টার ওমর সাদাত বলেন, পথচারীর এমন মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি চরম অবহেলার ফল। অনেক ক্ষেত্রেই যা পরিকল্পিত হত্যাকাণ্ডের শামিল। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে যে কোনো মুহূর্তে উপর থেকে একটা ইট পড়ে, রড পড়ে, কংক্রিট পড়ে একটা পথচারীর মৃত্যু হতে পারে। কিন্তু বাংলাদেশে সব কিছুর মতোই আইন আছে, আইনের কোনো প্রয়োগ নাই। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের শক্তিশালী একটা এবং কার্যকরী একটা সংগঠন গড়ে তুলতে হবে। পাবলিক এবং প্রাইভেট সকলের সম্মিলন হতে হবে। যদি এটা সরকারি সংগঠন হয় কোনো দিনও কাজ হবে না। একের পর এক প্রাণহানির ঘটনায় তদারকির কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন, কিন্তু এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাজুকের উন্নয়ন ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক। নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ও পথচারীদের সুরক্ষায় ভবন মালিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতা যেন নিয়মে পরিণত হয়েছে। কাগজে কলমে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, তদারকি প্রতিষ্ঠানের কঠোর নজরদারির পাশাপাশি আইনের যথাযথ বাস্তবায়নই পারে এই দুর্ঘটনা ও অকাল মৃত্যু রোধ করতে। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলার 9টি উপজেলার মধ্যে নবীনগর ও নাসিরনগর উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে মিড ডে মিল, কিন্তু পুষ্টি নিশ্চিত ও ঝরে পড়া রোধে এই কর্মসূচি চালু হলেও ঠিকমতো মানসম্মত খাবার না পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওনা সাদ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও নাসিরনগর উপজেলায় চালু হয় মিড ডে মিল কর্মসূচি, কিন্তু মহৎ এই উদ্যোগের বাস্তবায়ন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নিয়ম অনুযায়ী সপ্তাহে বিভিন্ন দিন ডিম, রুটি, দুধ, কলা ও বিস্কুট দেওয়ার কথা থাকলেও বাস্তবে মিলছে ভিন্ন চিত্র। শিক্ষার্থীদের অভিযোগ, ভালো পাওয়া যায় না খাবারের মান, কখনো পচা কলা আবার কখনো খারাপ ডিম সরবরাহের অভিযোগ তাদের। শিডিউলে কলা ও বিস্কুট একসাথে দেওয়ার নিয়ম থাকলেও নবীনগরে গত 2 সপ্তাহ ধরে শুধু মানহীন কলা দিয়েই দায় সারছে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান আলী। লুটিও ভালো করে না, লুটি সিমেন্ট এরপরে কাবুসিটা ভালো করে না, তিলে ফিরাতে পানি ভরা যাবে, ডিম কুসুম লাল, দুধ খাইলে পেট নামে। সবাই আমি দুধ খাইছি, আমার শুরু মনে দিছি বারবার বাথরুম যেতেছে, পেট খারাপ করছে। এদিকে ছাত্রছাত্রীদের সব অভিযোগ অস্বীকার করলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন কোনো ধরনের অনিয়ম হয়নি। একই যুগে 219টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন খাবার দেওয়া হয় না, খাবার সরবরাহ ঠিক মতো হচ্ছে। হ্যাঁ, তো খাবার নিয়ম মাফিক খাবার দিয়ে যাচ্ছে। কোমলমতি শিশুদের পুষ্টির এই খাবারে অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর নজরদারি বাড়াবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। লিওন আজাদ, RTV। বগুড়ার শেরপুরে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি সরতে না পেরে সেখানে ডুবে আছে প্রায় 500 বিঘা আবাদি জমি। অবৈধ দখল উচ্ছেদ ও পানি নিষ্কাশনে খালটিকে প্রধানমন্ত্রীর খনন কর্মসূচির আওতায় আনার দাবি স্থানীয় কৃষকদের। বগুড়ার শেরপুর থেকে জিন্না খানের তথ্যচিত্র আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। শিল্প কারখানা স্থাপনের আগে যে জমি ছিল উর্বরা শক্তিতে সেরা, সেই জমিতে বর্ষা মৌসুমে আমন ধানের ফলনে লাভের পরিবর্তে ক্ষতির হিসাব গুনতে হচ্ছে বগুড়ার শেরপুরের ভবানীপুরের কৃষকদের। দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে মাটি হারিয়েছে উর্বরতা শক্তি, ফলে সামান্য বৃষ্টিতে ধান গাছ পচে যায়। স্থানীয়রা জানান, রানীরহাট সীমাবাড়ি রাস্তার ভবানীপুর থেকে বেলগাড়ি গ্যাস পয়েন্ট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কের উভয় পাশে সরকারি খাল দখলের কারণে প্রায় 1 যুগ ধরে বর্ষার পানিতে ডুবে থাকে আবাদি জমিগুলো। এতে পানির প্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ায় স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। রাস্তার পাশে যে খালটা ছিল অবৈধভাবে দখল করে নেয়, তারা দোকান পাট অনেক কিছু করে ফেলাইছে, এটা মুক্ত করে দিয়ে তারা খাল খুঁড়ে দিক। আমাদের সরকার যে খাল করে দিতে পারে তাহলে আমাদের সুবিধা হবে, আমরা আবাদ কিসের আবাদ করে সুবিধা হবে। 250 বিঘা জমি আমাদের এই মেলের চৈত্য মারাদে আছে, এটা আমরা ফসল ঘরে নিতে পারি না।
যদিও অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। অবৈধভাবে খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করে বা পানির স্বাভাবিক প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেখানে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করি। ফসলি জমি রক্ষায়, অবৈধ দখল উচ্ছেদ ও পানি নিষ্কাশনে খালটি প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার দাবি স্থানীয় কৃষকদের। নাদিরা সুলতানা, RTV। 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 28 জুলাইয়ের একটি সিদ্ধান্ত ঘুরিয়ে দিয়েছিল আন্দোলনের মোড়। একদিকে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রেখে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের নাটক, অন্যদিকে বাকি সমন্বয়কদের লড়াই চালিয়ে যাওয়ার পাল্টা ঘোষণা। সেদিন পুলিশের চোখ রাঙানি আর গণগ্রেফতারের ভয়কে উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলন ঘুরে দাঁড়ানোর বিস্তারিত তুলে ধরছেন তৌফিকুল ইসলাম আশিক। 24 জুলাইয়ে এভাবেই বাসাবাড়ি এবং ছাত্রাবাসে অভিযান চালিয়ে তুলে নেওয়া হতো কোটা সংস্কার আন্দোলনকারীদের। 28 জুলাই সকালে পত্রিকার শিরোনাম, 11 দিনে গ্রেপ্তার 9000। গ্রেপ্তার হওয়াদের সিংহভাগই ছিলেন কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিরোধী দলগুলোর নেতাকর্মী। 24-এর 28 জুলাই সংঘাতের মুখে দাঁড়িয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেন, সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 147 জন, যার মধ্যে পুলিশ সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। অথচ স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ অনুসন্ধানে উঠে আসে ওই সময় পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2 শতাধিক। ঘটনার আড়াল টানতে 34 জন নিহত পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে একই দিনে ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে দিয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হলে পরিস্থিতি আঁচ করতে পেরে রাজপথের আন্দোলনরত অন্য সমন্বয়করা দেন পাল্টা বক্তব্য। জানান, ডিবি হেফাজতের ওই বিবৃতি আন্দোলনকারীদের প্রকৃত অবস্থান নয়। তারা একটা স্ক্রিপ্ট লিখে আনে 2-3 লাইনের এবং সেখানে আমাদের সব স্বাক্ষর নেয় এবং তারা সেটা আমাদেরকে পড়তে বলে ক্যামেরার সামনে 6 জনকে বসিয়ে, যে এটা তারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাবে। যদি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন সিগন্যাল দেয় তাহলে আমাদেরকে প্রেস ব্রিফিংয়ের জন্য এই একই জিনিস পড়ার জন্য প্রেস ব্রিফিংয়ের জন্য ছাড় দেয়। আমরা পড়ি, কিন্তু তারা সেটা মিডিয়াতে ছেড়ে দেয়। নাহিদ ভাইদেরকে জোরপূর্বক একটা নেওয়া হয়, বার্তা নেওয়া হয় যে হচ্ছে ওনারা আন্দোলন প্রত্যাহার করতেছে। তখন আমরা কিছুক্ষণের জন্য একটু চিন্তিত হয়ে পড়ি, কিন্তু ঠিক তার 10-15 মিনিটের মাথায় আমরা 3 জনে মিলে বসে ডিসিশন নিই যে হচ্ছে না, এই আন্দোলন চলবে এবং শেখ হাসিনার পতন পর্যন্ত চলবে। সেদিনই ডিবি প্রধানের কার্যালয়ে 6 সমন্বয়ককে খাবার খাওয়ানোর একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তৎকালীন ডিবি প্রধানকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। তার সাথে খাওয়াটা তো আসলে আমরা স্বেচ্ছায় গিয়ে খেয়েছি এরকম না, যারা খায় নাই তাদেরকে সে চার্জ করতেছিল, এই খাচ্ছ না কেন, আমার সাথে কি খাবা না, আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। পুলিশের এই গোয়েন্দা শাখার বর্তমান প্রধান আশ্বাস দিয়ে জানালেন, হেফাজতে নেওয়ার নামে আর কখনো কাউকে এভাবে আটকে রাখা হবে না। আমি এটা নিশ্চিত করি যে এখানে আইন বহির্ভূতভাবে কোনো কিছুই করা হবে না। কাউকে ইচ্ছা হলো আর তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা বা এখানে নিয়ে আসে অবৈধভাবে আটক রাখা। গণগ্রেপ্তার, ডিবি কার্যালয়ের নাটকীয়তা কিংবা ভয়ের সংস্কৃতি কোনো কিছুই দমাতে পারেনি 24-এর ছাত্র জনতাকে। বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি এবং প্রকৃত গণতান্ত্রিক দেশের প্রত্যাশার পথে চূড়ান্ত অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় সাধারণ মানুষ। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। কুড়িগ্রামের রাজারহাট থানায় পুলিশের তদন্ত নিয়ে গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে। বাদী ও এজাহারভুক্ত সাক্ষীদের জবানবন্দি না নিয়েই আদালতে চার্জশিট দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তা আতিকুল ইসলাম। মামলার বাদী স্থানীয় সাংবাদিকের অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া 161 ধারার জবানবন্দি তৈরি করে মামলাকে দুর্বল করার চেষ্টা করেছে অভিযুক্ত SI আতিকুল। কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বছরের 29 মার্চ সন্ত্রাসী হামলার শিকার হন কুড়িগ্রামের রাজারহাট প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম। ওই দিনই অভিযুক্ত বিএনপির বহিষ্কৃত নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। মামলা তদন্তের দায়িত্বে পান থানার SI আতিকুল ইসলাম। তবে তার বিরুদ্ধে তদন্ত নিয়ে গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে। কারো বক্তব্য গ্রহণ না করেই স্বাক্ষর নকল করে আদালতে মন গড়া চার্জশিট দাখিলের গুরুতর অভিযোগ করেছেন মামলার বাদী আরিফুল ইসলাম সহ অন্যান্য সাক্ষীরা। সেই মামলায় আমার 4 জন সাক্ষী, সেই সাক্ষীদের কেউ জানে না, আমি জানি না,
অথচ তদন্তকারী কর্মকর্তা আতিকুল ইসলাম 25 দিনের মাথায় চার্জশিট দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ ছাড়াই উনি আমার সাক্ষ্য চার্জশিটে প্রদান করে উনি সেটি প্রেরণ করেছেন। আমি সাক্ষী আমার সময় তো কোনো সাক্ষাৎ বা কোনো কথা বা ফোন কোনো কিছুই তো করা বলেনি। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত এসআই আতিকুল। অনেকটা তড়িঘড়ি করে জায়গা ত্যাগ করেন তিনি। আমি দিছি ভাই, সেটা আপনার আমাকে সাক্ষীরা যা বলছে তাই দিছি। সেটাই বলেন, এ বিষয়ে জানতে চাইলে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ উত্তেজিত হয়ে পড়েন। এ সময় ভুক্তভোগীদের তোপের মুখে পড়তে হয় তাকে। আদালতে যায় ম্যাজিস্ট্রেটের কাছে বলুক আমাকে জিজ্ঞাসাবাদ করে নেন, পুরি গেল। অনিয়ম নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চান না জেলা পুলিশ সুপারও। মুঠোফোনে জানিয়েছেন তদন্তের কথা। এটা নিয়ে কোনো বক্তব্য দিতে পারবো না। এটা নিয়ে কি এটা কোনো বক্তব্যের বিষয় হলো? অভিযোগ দিয়েছে, আমি একজনকে তদন্ত দিয়েছি, সার্কেল অফিসারকে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। সংশ্লিষ্টরা বলছেন খোদ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের এমন অনিয়মে আইনের প্রতি শ্রদ্ধা হারাবে সাধারণ মানুষ। সেবা প্রাপ্তি নিয়েও দেখা দেবে প্রশ্ন। সুলাইমান কবির, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। উত্থানের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।